নির্বাচনের সময় ছিল, নির্বাচনের পরেও সেই ধারাবাহিকতা আছে যে বাংলাদেশের মানুষের সত্যিকার উন্নতি এবং তাদের জীবনে একটা গুণগত পরিবর্তন আনা এই সরকারের প্রতিজ্ঞা, তার প্রতিশ্রুতি, এবং সেটা অর্জন করার জন্য সর্বাত্মকভাবেই আমাদের কাজ করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের বাস্তবতা যতই অস্বস্তিকর হোক, সেটা আমাদের প্রথমত গ্রহণ করতে হবে, খুঁজে বের করতে হবে, এবং সেইখান থেকে আমাদের শুরু করতে হবে কিভাবে আমরা বদলাতে পারি। সেই দিক বিবেচনায় এই তথ্যের গুরুত্ব অপরিসীম এবং যথাযথ তথ্য আমাদের দরকার। এই প্রক্রিয়া যেভাবে সম্পন্ন হয়েছে, আপনারা সবাই সময়কালগুলো জানেন, ফলে 23-এ শুরু, শেষ পর্যন্ত 24-এর ডিসেম্বরে এসে শেষ হয়েছে, এবং প্রায় 16 মাস লেগেছে প্রক্রিয়া সম্পন্ন করতে, অর্থাৎ অ্যানালিসিস এবং তার থেকে নানান ধরনের ইনফারেন্স টানার জন্য সিদ্ধান্তগুলো কিংবা তথ্যগুলো আমরা যেগুলো দেখছি। যদিও নির্বাচনের কারণে একটু বেশি সময় লেগেছে বলে আমাদের কর্মকর্তারা বলেছেন, তবু সময়টা আসলে 24-এর ডিসেম্বরের তথ্য যদি 26-এর এপ্রিলে এসে মানুষ জানতে পারে, তো ইতিমধ্যে 1.5 বছর পেরিয়ে গেছে, এবং সেই পরিবর্তনগুলো আবার অনেক সময় বিশ্লেষণে আনা কঠিন হয়ে পড়ে। এখন যারা অর্থনৈতিক অবস্থাকে বিশ্লেষণ করবেন, আমার সামনে অর্থনীতিবিদরা আছেন, তারা যখন বিশ্লেষণ করবেন তখন তাদের খুব যথাসম্ভব রিসেন্ট তথ্য থাকা দরকার। তো এটা একটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই দলিল, কারণ বাংলাদেশের অর্থনীতি বিশ্লেষণ করার জন্য এই অর্থনৈতিক সুমারি তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ তথ্য আরো বেশি আপডেটেড রাখার আরো বেশি আমাদের প্রয়োজন পড়বে, এবং এটা মনে হয় শুরু। এটা যে আবারও 10 বছর পরে গিয়ে বলে আমরা এর আপডেট পাবো, সেই রকম জায়গাটা কোনো পরিবর্তন আনা যায় কিনা, কারণ আরো কম সময়ের মধ্যে এর যে একে তথ্যের দিক থেকে আরো আপডেট করা, সমসাময়িক করে তোলা, সেই বিষয় নিয়েও পরিসংখ্যান ব্যুরোকে ভাবা দরকার। এবং এটা এরকম নয় যে আমরা বেশ বড় অঙ্কের টাকা খরচ করে একটা সুমারি করলাম, তারপরে আবার 10 বছর পর আবার একটা বড় অঙ্কের টাকা করে সুমারি খরচ করব। বরং যে সুমারিতে যে অর্থ ব্যয়, যে লোকবল, যে পরিশ্রম হয়েছে, যে বুদ্ধিবৃত্তিক মানে অবদান এখানে আছে, সেই সবগুলোকে আমাদের যদি আমরা বিবেচনায় নিই গুরুত্বের সাথে, তাহলে এর বছর বছর কিংবা অন্তত আরো একটা নিয়ম বিরতি ঠিক করা দরকার যে আমরা এর আপডেট কিভাবে রাখবো, ফলে এর কন্টিনিউশনটা থাকে এবং এই কন্টিনিউটির উপরে আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বাড়ছে। আসলে প্রচলিত এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে তো প্রত্যেকটা পরিবারই একটা অর্থনৈতিক ইউনিট, মানে একেবারে মাইক্রো লেভেলে যদি আপনি দেখেন। তারপর অর্থনৈতিক ইউনিট বিবেচনা করা হয়েছে যে সেখানে কোনো লেনদেন, অর্থনৈতিক তৎপরতা হচ্ছে কিনা। অর্থনৈতিক ইউনিট বাড়ছে এবং স্পষ্টতই সেটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কিংবা উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিষ্ঠান। কিন্তু বাস্তব চেহারাটা কিন্তু হচ্ছে যে আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলো, ব্যবসা বাণিজ্য কিংবা শিল্প কিংবা যে কোনো উৎপাদন প্রক্রিয়া, তারাই সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে। তাদের জন্য সাপোর্ট নাই। একটা দেশের উন্নতি, বিশেষত আমাদের মতো যারা কি বলে লিজ ডেভেলপমেন্ট, এলডিসি হয়ে আমরা এখনো আছি, আমরা সামনের দিকে এগোতে চাইছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যত বেশি আসলে দাঁড়াতে পারবে শক্ত ভিত্তির উপরে, তখন বড় জায়গাটা দাঁড়াতে পারবে। কারণ অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা যদি না বৃদ্ধি পায়, কেবলমাত্র রপ্তানির উপরে, তাও বিশেষ কয়েকটি পণ্যের উপর নির্ভর করে থাকা রপ্তানি অর্থনীতি দিয়ে এটা খুব বেশি দূর আগাবে না। ফলে বাংলাদেশে বর্তমান সরকারের যেমন এই যে বৈষম্যহীন একটা অর্থনৈতিক ব্যবস্থার জায়গায় যাওয়া, তার বড় লক্ষ্য হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি এই শিল্প কিংবা ব্যবসা বাণিজ্যকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো। এবং সেটা করার ক্ষেত্রে একটা বড় প্রথম পদক্ষেপ হচ্ছে মানে ইজ অফ ডুইং বিজনেস, যেটাকে বলে। ব্যবসা বাণিজ্য করা কিংবা শিল্প উৎপাদন ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে
কত সহজে সে এই ক্ষেত্রে এন্ট্রি করতে পারে। আমাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তো বিস্তর বাধা, একটা রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাংক লোন পর্যন্ত কত রকম সমস্যার মুখোমুখি একজন উদ্যোক্তা, কিংবা সেটা শিল্প প্রতিষ্ঠান হোক অথবা ব্যবসা বাণিজ্য হোক, ট্রেড হোক, তাকে পোহাতে হয়, সেটা আমরা সবাই বাংলাদেশে জানি। এইখানে গুণগত পরিবর্তন আনার জায়গাটা মানে সরকারের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, এবং সেই ইজ অফ ডুইং বিজনেস হলে আমরা আশা করি যে ক্ষুদ্র এবং মাঝারি জায়গাটার একটা পরিবর্তন ঘটবে, এবং এই পরিবর্তনটা কিভাবে ঘটছে সেইটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এইটা বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন এটার সাথে সম্পর্ক আছে আমাদের মানে ট্যাক্সের, মানে সরকারের যা আয় তাতে তার পরিচালন ব্যয় মেটে না। সে ডেভেলপমেন্ট মানে বাজেটে এডিপিতে সে বিনিয়োগ করবে কোথায়, প্রায় পুরোটাই ঋণ করে করতে হচ্ছে। এখন ঋণ করে তো আপনি খুব বেশি দূর যেতে পারবেন না, তাহলে আপনাকে সরকারের আয় বেরোতে হবে, এবং পরিচালন ব্যয়ের চাইতে মানে অপারেশনাল যে এক্সপেন্ডিচার, সেটা চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা জায়গায় আমাদের যেতে হবে। আমাদের এমনভাবে সরকারের বিনিয়োগ বাড়াতে হবে যাতে করে অন্যান্য বিনিয়োগের জন্য সেটা সহায়ক হয় এবং সেই বিনিয়োগটা বাড়ে। এটা তো পরস্পর সম্পর্কিত জায়গা। গভর্নমেন্ট কি মাত্রায় বিনিয়োগ করছে তার উপর নির্ভর করবে যে সমগ্র অর্থনীতিতে কি মাত্রায় বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এখন এই যে ক্ষুদ্র মাঝারি শিল্প যদি না বাড়ে, তাহলে পরিষ্কারভাবে আমাদের আয় বাড়বে না। কারণ ট্যাক্স নেটকে আমরা যদি সম্প্রসারিত করতে না পারি, তাহলে তো সরকারের আয় বাড়বে না। সরকার তো ট্যাক্সের ক্ষেত্রে খুবই সীমিত একটা জায়গায় আটকে আছে। ফলে সেই আয় বাড়ানোর জায়গাটা দরকারি, এবং সেই আয় বাড়লে আমাদের এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টও অনেক বৃদ্ধি পাবে, এবং তখন সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নতির আরো বড় ক্ষেত্র তৈরি হবে। এবং সেইটা করার জন্য ক্ষুদ্র মাঝারি শিল্প যাতে বাড়ে, এবং এই কারণেই এই তথ্য খুব গুরুত্বপূর্ণ যে আমাদের আসলে ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে এই ডিটেইল তথ্যগুলো, কোথায় কি হচ্ছে, পরিবর্তনটা কি হচ্ছে, কারা ঝরে পড়ছে, কারা এগোতে পারছে, সেই হিসেব খুবই জরুরি। সেই হিসেবের উপরেই এটা রিলেটেড হয়ে যাবে আমাদের পুরো মানে ট্যাক্স ব্যবস্থাপনা থেকে শুরু করে সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে। এবং এটার সাথে কর্মসংস্থান, যেটা আমাদের বর্তমান সরকারের বলা চলে যে প্রধান প্রায়োরিটির একটা জায়গা, যে এখানে 1 কোটি কর্মসংস্থান তৈরি করার ঘোষণা আছে, এবং কত বেশি আসলে কর্মসংস্থান তৈরি করা যায়। এবং সেই ক্ষেত্রে আবারও বলবো যে ওই তথ্যটা গুরুত্বপূর্ণ যে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে, যেমন একজন ব্যক্তি, একজন তরুণ এখন যদি প্রযুক্তিগত ক্ষেত্রে তার মোটামুটি একটা সহায়ক একটা জায়গা থাকা, অর্থাৎ সে কিছুটা প্রশিক্ষণ পায়, সে একটা স্পেস পায় যেখানে সে এটা নিয়ে কাজ করতে পারছে, তাহলে পুরো আন্তর্জাতিক বিশ্বের মানে আন্তর্জাতিক ব্যবস্থার সাথে, বিশ্বের সাথে সে কানেক্টেড হয়ে পড়ছে খুব দ্রুত। এবং সেইখানে এখানে বসে বসে একা একাই একজন উদ্যোক্তায় পরিণত হতে পারে, কারণ নানা ধরনের কাজের সাথে, লো স্কিল থেকে হাই স্কিল পর্যন্ত বহু কাজের সাথে তারা যুক্ত হতে পারছে। এখন আর কাজ করার জন্য তো বিরাট ইন্ডাস্ট্রি সবসময় এসেনশিয়াল না, সেটারও নিশ্চয়ই প্রয়োজন আছে। তো সুতরাং এই যে একেবারে আমাদের দক্ষ মানব শক্তি তৈরি করা, যারা এখানে বসে থেকেই ব্যাপকভাবে কাজ করতে পারবেন এবং সেই উদ্যোক্তাটা হবেন, সেইটার প্রয়োজনীয় জায়গাটা তৈরি করা মানে সরকারের গুরুত্বপূর্ণ জায়গা। এবং ওই ক্ষেত্রেও আমাদের সত্যিকার অর্থে কতজন প্রশিক্ষণ পাচ্ছে, কতজন আসলে বাস্তব অর্থনৈতিক তৎপরতায় যুক্ত হচ্ছে, এবং তারা কি পরিমাণে আসলে আয় করছেন অথবা এই পুরো অর্থনৈতিক তৎপরতায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, এই হিসাবটা খুব জরুরি। এবং ওইটার সাথে এগেইন আবারও সরকারের আয় বৃদ্ধি এবং তার নিজের বিনিয়োগ বৃদ্ধির সম্পর্ক তৈরি হবে বলে আমার যতটুকু আমাদের মনে হয়েছে। ফলে এই যে এখানে বলা হয়েছে যে এখানে মূলত সিএপিআই পদ্ধতি ব্যবহার করা হয়েছে, কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ। ভবিষ্যতে আরো যে মানে বিগ ডেটা কিংবা জিও স্পেশাল প্রযুক্তি কিংবা রিয়েল টাইম ডেটা ব্যবহারের একটা পরিকল্পনা আছে, সেইগুলো আসলে করতে হবে এই কারণেই যে তথ্যকে যত বেশি মাইক্রো লেভেলে
এবং নির্ভরযোগ্য তথ্য আকারে হাজির করা যাবে, তত সরকারের পরিকল্পনা যথার্থ হবে। তো এখানে আপনারা ইতিমধ্যেই অনেকগুলো তথ্যের জায়গা দেখেছেন যে আমাদের কি সংখ্যা ইকোনমিক ইউনিট আছে, তার মধ্যে সার্ভিস সেক্টর অনেক বেশি, প্রোডাক্টিভ সেক্টর খুবই কম। এবং প্রোডাক্টিভ সেক্টর কম কেবল তাই না, প্রোডাক্টিভ সেক্টরের কিছু অংশ বাদ দিলে বাকিরা খুবই স্ট্রাগলিং জায়গা আছে, মানে খুবই নানা ধরনের সংকটের মধ্যে আছে। তো সেই জায়গায় একটা পরিবর্তন আনার ক্ষেত্রে আশা করি সরকার এই তথ্যগুলোকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করবে। এবং আবার আমরা বলছি যে একদিকে পরিকল্পনা নেওয়া হবে, আরেকদিকে তথ্যকে নির্ভরযোগ্য আমাদের করে তুলতে হবে, যাতে করে আমাদের পরিকল্পনা এবং আমাদের অগ্রগতির একটা সত্যিকার চিত্র আমরা লাভ করি। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো এবং পরিসংখ্যান প্রতিষ্ঠান পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে যুক্ত, এটা যে কত গুরুত্বপূর্ণ, এর সক্ষমতা, এর দক্ষতা, এর নির্ভরযোগ্যতা, এর পেশাদারিত্ব বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার মোটামুটি যে অবস্থায় ইনহেরিট করেছে দেশের অবস্থা, সেটা একটা খুবই বলা চলে একটা ভঙ্গুর অর্থনীতি আমরা এই সরকার পেয়েছে। এবং দায়িত্ব নেয়ার মানে অতি অল্প সময়ের মধ্যে একটা বৈশ্বিক পরিস্থিতি কাজ করছে। এই সবের মধ্যে আমাদেরকে পরিকল্পনা করতে হচ্ছে কিভাবে আমরা অর্থনীতির পুনরুদ্ধার করব, আবার অর্থনীতিকে এমন জায়গায় এগিয়ে নিয়ে যাব যেটা কেবলমাত্র কতগুলো বড় বড় স্থাপনা নয় কিংবা মেগা প্রজেক্ট নয়, যেটা সত্যিকার অর্থে আমাদের দেশে অর্থনীতির ভিত্তিটাকে মজবুত করবে, আমাদের দেশের অভ্যন্তরীণ বাজারকে সম্প্রসারিত করবে এবং আমাদের এমন কর্মসংস্থান বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি দাঁড়াবে যেখানে প্রতিটি মানুষের জীবনে সত্যিকার অর্থে অর্থনৈতিক উন্নতি একটা পরিবর্তন আনে এবং উন্নতিটা তার জীবনে নিয়ে আসে। সেই জায়গাটা করার ক্ষেত্রে তথ্য এবং তথ্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবং সেই জায়গাটাতেই পরিকল্পনা মন্ত্রণালয় এটা প্রতিশ্রুতিবদ্ধ যে কিভাবে আমরা এই প্রতিষ্ঠানটিকে একটা সেই রকম পেশাদারি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে পারি, যাতে করে আমরা আমাদের নিজেদের উন্নতিকে নিশ্চিত করতে পারি। এই তথ্যগুলো বাংলাদেশের অর্থনীতি বিচার বিশ্লেষণে এবং তার দিক নির্দেশনা তৈরির জন্য সহায়ক নানা বিচার বিশ্লেষণের জন্য কাজে আসবে। অর্থনীতিবিদরা এবং সমাজের বিভিন্ন অংশের মানুষরা তাদের বিচার বিশ্লেষণে এগুলোকে কাজে লাগাবেন এবং তারা সেগুলো হাজির করবেন, যেখান থেকে সরকারও পুরো তার যে অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণ সেই ক্ষেত্রে তার সহায়ক জায়গাটা পাবে। নানা কিছু দিক নির্দেশনা সেই সমাজের মধ্য থেকে উঠে আসবে, সেই জায়গাটা তৈরি হচ্ছে, সেই ভিতটা তৈরি হচ্ছে। সেইটার জন্য আমরা আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই যারা এটা তৈরি করেছেন এবং যারা আরো মানসম্পন্ন ভাবে তৈরি করার কাজে আরো ব্যাপকভাবে যুক্ত হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার কথা শুনলেন। আবারও সালাম, শুভেচ্ছা, সালাম আলাইকুম।